দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতির সব মামলা দ্রুত নিষ্পত্তির প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। তিনি বলেন, দুর্নীতি রোধে সরকারি বেসরকারি সব চাকরিজীবীর সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। বিস্তারিত থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। দুর্নীতি যেন অনিরাময়যোগ্য ব্যাধি, এর বিস্তার প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবখানে। সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউরের সম্পদের অনুসন্ধান করতে যেয়ে বেরিয়ে আসে অবৈধ সম্পদের পাহাড়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা অঢেল সম্পদের হিসাব না দিয়ে বিদেশে অবস্থান করছেন। প্রতিদিনই বেরিয়ে আসছে অনিয়মে জড়ানো সরকারি চাকুরেদের নতুন নাম। এ অবস্থায় তৎপর হয়েছে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রবিবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো মামলায় আমি করবো, এবং এটা আমার তো স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নিব। দুর্নীতির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। দুর্নীতির বিরুদ্ধে যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে অত্যন্ত স্পষ্টভাবে এবং পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না, এবং এই অভিযান চলছে, এই অভিযান চলবে। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মাত্র তাকে গ্রেপ্তার করতে পারে দুদক। সর্বোচ্চ আদালতের এমন নির্দেশনা রয়েছে বলেও মনে করিয়ে দেন রাষ্ট্রের প্রধান আইনকর্তা। দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে এবার নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। মতিউর দম্পতির জমি জমার তথ্য চেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। এই কর্মকর্তা ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা সেটি জানতেই এ চিঠি দেয় সংস্থাটি। ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে 3 সদস্যের টিম গঠন করে দুদক। এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই আদেশে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে এনবিআর এর প্রথম সচিব হিসেবে বদলি করা হয়েছে। দেশে অনলাইন জুয়া নিয়ে আইন না থাকায় এর মাধ্যমে টাকা পাচার নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, সেন্ট্রাল ডাটাবেস না থাকায় প্রতিদিন বিভিন্ন মাধ্যমে কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে তা জানা যাচ্ছে না। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ, অনলাইন জুয়া নিয়ে গবেষণা প্রতিবেদন জমা দেওয়া প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও থাকছে AR বাদলের রিপোর্টে। অনলাইনে প্রবেশ করলেই জুয়ার নানা বিজ্ঞাপন দেখা যায়। সেগুলোতে দেয়া হয় অল্প সময়ে টাকা আয়ের প্রলোভন। এসব অ্যাপসের মাধ্যমে প্রতিদিন পাচার হচ্ছে টাকা। এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল সিআইডি। এতে অর্থ পাচার রোধে 11টি সুপারিশ তুলে ধরা হয়। সিআইডি প্রধান জানান, অপরাধীরা এখন অনেক স্মার্ট। অর্থ পাচার এবং সন্দেহজনক লেনদেন চিহ্নিত করতে অর্থ লেনদেন মনিটরিং কেন্দ্রগুলোতে সিআইডির অ্যাক্সেস প্রয়োজন। অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে এটাকে দ্যাট ইজ পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অর্থ পাচারের মাধ্যমগুলো চিহ্নিত করে সিআইডি কাজ করছে বলেও জানান সংস্থার প্রধান। আমরা দেখি এজেন্ট, ডিস্ট্রিবিউশন হাউস এবং আদার্স অথরিটি মিনস বিকাশ হোক, নগদ হোক, এদের কিন্তু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কনাইভেন্স আমরা দেখতে পাচ্ছি। এজেন্ট এত পরিমাণ টাকা কেন ইমানিতে রূপান্তর করতে চাচ্ছে,
সেই টাকাটা কি তার নাকি অন্য কোনো ব্যবসায়ী তাকে দিয়েছে, এটা ইমানি করে আমাদের ফরেন রেমিটেন্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশে সার্কুলার হচ্ছে। এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। টাকা পাচার রোধে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার তাগিদ সিআইডির। আর বাদল, RTV, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রেখে জাতীয় সংসদে পাশ হল 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। কার্যকর হবে কাল থেকে। এবার বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 40% কর আরোপের প্রস্তাব করা হলেও তা বাতিল করা হয়। অন্যদিকে সাধারণ মানুষের করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি গ্রহণ করেননি অর্থমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডলার সংকট, খেলাপি ঋণ, অর্থ পাচার ও দুর্নীতিতে আক্রান্ত দেশের অর্থনীতি। এর সঙ্গে কমছে বেসরকারি খাতে বিনিয়োগ, আর জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটে বেড়েছে শিল্প উৎপাদনের খরচ। অপরদিকে চড়া মূল্যস্ফীতির আগুনে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত। এমন বাস্তবতায় গত 6 জন সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এমন স্লোগানকে সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার উচ্চাকাঙ্ক্ষী বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এরপরে সংসদীয় কার্যদিবসগুলোতে প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করেন সংসদ সদস্যরা। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এছাড়া সংসদের বাইরে সাধারণ মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া জানালেও তাতে কর্ণপাত করেননি অর্থমন্ত্রী। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বাড়ানো হয়নি করমুক্ত আয়সীমা, তবে মাত্র 15% কর পরিশোধের বিনিময়ে দুর্নীতি বাঁচাদের জন্য কালো টাকা সাদা করার সুযোগ রেখে সংসদে পাশ হয় নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। 2025 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান। বেলা 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট পাশের অধিবেশন। শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয়ের জন্য রাষ্ট্রপতির নির্ধারিত অনুসারে মঞ্জুরির দাবি তুলে ধরা হয়। পরে মঞ্জুরির দাবির বিপরীতে বিলের উপর ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,107 কোটি 90 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে, ভবন হয়েছে, মানে স্পিকার, শিক্ষার মানের পরিবর্তন হয়নি। ছাঁটাই প্রস্তাবগুলো একে একে নাকচ হলে স্পিকারের আহ্বানে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হয় নির্দিষ্টকরণ বিল 2024। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে বুধবার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 40% কর আরোপ বাতিল, অর্থাৎ করমুক্ত সুবিধা বহাল রেখে জাতীয় সংসদে পাশ হয় অর্থ বিল 2024। ধন্যবাদ মাননীয় স্পিকার। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজধানীতে বৃষ্টি আর যানজটের ভোগান্তির মধ্য দিয়ে সম্পন্ন হলো এইচএসসি ও সমমানের বাংলার প্রথম পত্রের পরীক্ষা। তবে দেশের বেশিরভাগ জায়গায় স্বাচ্ছন্দ্যেই পরীক্ষার টেবিলে বসেন শিক্ষার্থীরা। বন্যার কারণে হয়নি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা। এদিকে ময়মনসিংহের একটি কেন্দ্রে অসদ উপায় সহযোগিতা করায় এক প্রভাষক ও 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। খান আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে যানজট। সকাল থেকে রাজধানীর চিত্র এমনই, তাই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। ভোগান্তির মধ্যেই তো পড়েছি, ভিজে এসেছি, পুরা বাচ্চাটাও ভিজে গেছে, পুরা রাস্তায় পানি জমে গেছে, রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না, তারপরে জ্যাম, প্রচন্ড পানি, পুরো ভিজে গেছে। এই যে আমি ভিজছি, আমার বাচ্চা ভিজে গেছে। একটা ট্রাফিক পুলিশকে আমি জিজ্ঞেস করছি, উনি আমাকে একটা বাসের কথা সাজেস্ট করছে, তারপরে ওই বাসে উঠেও আমার কোনো লাভ হয়নি, ওই জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে। সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও ঝড় বৃষ্টি মাথায় অনেকে পৌঁছেছে 10টারও পর। বেশিরভাগ শিক্ষার্থীর জামা কাপড় ছিল ভেজা, সে কাপড়ই বসতে হয়েছে পরীক্ষার টেবিলে। বাসাবো থেকে এখানে খুব বেশি হলে 20 মিনিট থেকে 25 মিনিটের দূরত্ব,
কিন্তু আসতে সময় লেগেছে আমার প্রায় 2 ঘন্টার মতন। ঢাকা মহানগর পুলিশ পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য নানা নির্দেশনা দিলেও কোথাও কোথাও তার ব্যত্যয় হয়েছে, কোথাও আবার পুলিশের সহায়তায় কেন্দ্রে পৌঁছেছেন কেউ কেউ। রিক্সা জোগাড় করে দিল, কিন্তু আমি দেখলাম যে এই রিক্সা এসে সিদ্ধেশ্বরী কলেজ কভার করতে পারবে না, এখান থেকে রিক্সা গেলে কমপক্ষে 15 মিনিট লাগবে। তো আমি নিজের ফোনটা বের করে তারপরে ফোনটা দিয়ে তারা দিয়ে গেলাম। সরকার থেকে বলে দিয়েছে যে জ্যামে পড়লে আপনাদের সাহায্য নিতে, বলে যে না আমাদের সিস্টেম আছে। পরে বৃষ্টিতে ভিজে ছেলে রিক্সা থেকে নেমে যে ভিজে তারপরে আসছি। রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হয়েছে, তবে গ্রামাঞ্চল কিংবা জেলা শহরগুলোতে অনেকটাই স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। আরো শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এতে আমাদের একটু ক্ষতি তো হচ্ছেই। পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে প্রশ্ন কেমন আসবে সেই অনুযায়ী। শুরুর ভোগান্তি অনেকটাই মিলিয়ে গেছে, শেষে কেন্দ্র থেকে শিক্ষার্থীরা বের হন হাসি মুখে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরিবেশে আশা করি বাকিগুলো ভালো হবে অনেক। আমার হয়তো একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমি টাইম মতো আসছি, ওরা আমাকে এক্সট্রা টাইমও দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা যা আশা করছিলাম তার থেকে আমরা ভালো পরীক্ষা দিতে পারছি এবং প্রশ্নটাও অনেক সহজ আসছে। বন্যার কারণে সিলেটে স্থগিত ছিল সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা। আগামী 9 জুলাই নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে, তবে স্থগিত 4 পরীক্ষা হবে 11 আগস্টের পর। এদিকে ময়মনসিংহের ভালুকার মাহমুদপুর সাহেরা সাফায়েত কল্যাণ কলেজ কেন্দ্রে পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় এক প্রভাষক ও 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেকেন্ডে একজন শিক্ষক এবং 10 জন শিক্ষার্থীকে বহিষ্কার করার নির্দেশনা দেয়া। চলতি বছর 11 বোর্ডের অধীনে 14,50,790 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। খান আলামিন, RTV, ঢাকা। দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে আবারও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা সহ বিভিন্ন নদীর পানি 2 থেকে 3 সেন্টিমিটার বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি গেল 2 দিনে 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগে থেকে ডুবে থাকা নিচু এলাকার অনেকেই বাড়ি ফিরতে পারছেন না। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, সুনামগঞ্জে আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই স্বল্প মেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। জেলার জুড়ি, বড়লেখা ও কুলাউড়ায় এখনও পানিবন্দী প্রায় 2.5 লাখ মানুষ। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে তিস্তা নদীর পানি, তবে এখনও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন পানি ভাঙ্গিয়া 8 বছরেও শেষ হয়নি দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা মামলার বিচার। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় হাইকোর্টে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা বাড়ানোর বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। অপরাধের ধরন অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড যথার্থ ছিল বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন অধর ইয়াসমিন। 2016 সালের 1 জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসের ভয়াবহ ওই জঙ্গি হামলায় 17 বিদেশি সহ প্রাণ হারান 22 জন। সেনা অভিযানে নিহত হয় হলি আর্টিজান হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি। পরে গ্রেপ্তার করা হয় আরও 8 জনকে। 2019 সালের 27 ডিসেম্বর ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গেল 30 অক্টোবর হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয়, সেই মামলায় তাদের যে মদতদাতা ও সহায়তাকারী তাদের 7 জনেরই ফাঁসি দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। সেই বিচারিক আদালতের ফাঁসির আদেশটার বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কনফার্মেশনের জন্য মামলাটা হয়। সেই মামলা শুনানি করে এবং ওদেরও আপিল হয়, দুটো একসাথে শুনানি হয়। শুনানি অন্তে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডের পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইনকর্তা বলেন, নতুন রায়ে আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝানো হয়েছে আসামিরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা কারাভোগ করবেন। মূল জাজমেন্ট এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। নব্য জেএমবি ঢাকার কূটনৈতিক পাড়ায় হামলা চালিয়ে নিজেদের শক্তি সামর্থ্যের জানান দিতে চেয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে। সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে।
এই ধর্মের নামে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বিমা ব্যবসায় নতুনত্ব আনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে ন্যাশনাল লাইফ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। সকালে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধন সভায় তিনি সভাপতিত্ব করেন। বলেন, বিশ্বব্যাপী আর্থিক খাতে অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে বিদ্যমান দ্বন্দ্ব এবং মূল্যস্ফীতির কারণে ২০২৩ সাল ছিল বিমা ব্যবসার জন্য চ্যালেঞ্জিং। এ অবস্থায় দক্ষ ব্যবস্থাপনা, যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও সর্বোত্তম গ্রাহক সেবার মাধ্যমে ২০২৩ ও ২৪ সালে ন্যাশনাল লাইফ বিমা খাতে সর্বাধিক ব্যবসা অর্জন করতে সক্ষম হয়। চলতি বছর কোম্পানির ব্যবসা ২,০০০ কোটির মাইল ফলক অতিক্রম করবে বলেও আশা করছেন মোর্শেদ আলম। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের MD ও CEO মোহাম্মদ কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। সরকারের নিয়ম নীতি পালনে আমরা বদ্ধপরিকর, যার কারণে বিমা শিল্পের ন্যাশনাল লাইফের স্বতন্ত্রতা, সুনাম ও সুখ্যাতি এবং গ্রাহকের আস্থা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ন্যাশনাল লাইফ সবসময় গ্রাহকের বিমা দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব প্রদান করে আসছে। যথাসময়ে দাবি পরিশোধের ফলেই কোম্পানির ব্যবসায়িক সাফল্য অর্জন সহজতর হয়েছে। সরকারের ভারত সফর একপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক নয়, যা স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না বিএনপি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে চুক্তির বিষয়ে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি শূন্য দাবি করে এসব চুক্তি প্রত্যাখ্যানের কথা জানায় বিএনপি। যেন ভেস নসিব করেন নবসংস্করণ। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যটি একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু বর্তমান অবৈধ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। কাল থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে এই কর্মসূচির ঘোষণা তাঁদের। প্রত্যয় স্কিম বাতিল করে সুপার গ্রিড অনুযায়ী অবসরোত্তর পেনশন চান তারা। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। সুফিয়ান ফারাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে প্রত্যয় স্কিমে পেনশন পাবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে যোগদান করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের ১০% কেটে নেওয়া হবে পেনশনের জন্য। একই সঙ্গে পূর্ণাঙ্গ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মতো এককালীন টাকা পাবেন না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। একে চরম অপমানজনক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা যারা আছি শিক্ষক অলরেডি, তারা সরকারি সিস্টেমে পেনশন পাবো, কিন্তু যারা এই ১ জুলাই থেকে এখানে জয়েন করবে তারা কোনো সরকারি পেনশন পাবেন না। তাদেরকে তাদের বেতন থেকে প্রত্যেক মাসে 10% জমা দিতে হবে। এটা একটা ইন্স্যুরেন্সের মতো, যে নির্দিষ্ট সময় আপনি জমা দিবেন, তারপরে প্রিমিয়াম দিবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি পেনশন হিসেবে কিছু পাবেন। যদি আমরা নতুন কোনো পেনশনের জন্য দাবি করি, তখন হয়তো কোনো নতুন পেনশন স্কিম আসতে পারে। যেখানে আমাদের কোনো দাবিই ছিল না, আমরা যেটাতে সন্তুষ্ট আছি সেটাই বাদ দিয়ে নতুন একটা স্কিম করা, সেটি আসলে গ্রহণযোগ্য না। আমরা এখনো আশা করি সরকার অনতিবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নেবেন, যাতে আমরা ক্লাসে ফিরে যেতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক যারা আমাদেরকে মুখোমুখি করতে চান, তাদের বিরুদ্ধে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ এই প্রতিবাদ চালিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাস বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশন
প্রজ্ঞাপন অনুযায়ী একই নিয়ম অনুসরণ করা হবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও, তবে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতারা। যেই সুবিধা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছে সেই সুবিধা অন্য কেউ কর্তন করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। আগামীকাল 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করা যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এদিকে সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলোর এমন কর্মসূচি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সার্বজনীন পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য সেটি প্রযোজ্য। সাদেক এগ্রোর ছাগল কাণ্ডের পর এবার জাতীয় বৃক্ষ মেলায় উত্তাপ ছড়াচ্ছে বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছ। বিষয়টি নিয়ে মেলায় আলোচনা এখন তুঙ্গে। কয়েকটি স্টলে সৌদি আরব থেকে আসা খেজুর গাছের দাম চাওয়া হচ্ছে 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। এবারের মেলায় 80টি প্রতিষ্ঠান ও নার্সারি অংশ নিলেও আলোচনার কেন্দ্রবিন্দু খেজুর গাছ ও বনসাই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সাদিক এগ্রোর 15 লক্ষ টাকা দামের উচ্চবংশীয় ছাগলের রেশনা কাটতেই জাতীয় বৃক্ষ মেলায় আলোচনার কেন্দ্রবিন্দু এই খেজুর গাছ। মেলায় হাজারো গাছের ভিড়ে সৌদি আরবের আল বারহি জাতের খেজুর গাছটি কৌতূহল ছড়িয়েছে। নার্সারিতে মেলার শুরুতেই প্রায় 20 ফুট উচ্চতার 8 বছরের গাছটির দাম 10 লক্ষ টাকা চাওয়া হলেও ছাগল কাণ্ডের কারণেই বর্তমানে চাওয়া হচ্ছে 4 লাখ। আলোচনা ভাই প্রথম দাম চাইছি, অনেক আলোচনা মানুষ সব কি কইব, এটা আমি ধরেন একটু কম হইলো এটা আমি ছেড়ে দেবো আর কি, জানি মানুষ আমি লাগাইছি আরেকজন লাগাওক নিয়ে লাগাই আরো ছাড়ুক, আরো বেশি দেখুক। একটা গাছ 8 লক্ষ টাকা হতে পারে, আসলে খুব একটা বিশ্বাস হচ্ছিল না আর কি। 2-3 লাখ টাকা হলে এটার মধ্যে সামঞ্জস্য আছে। যদিও পাশের নার্সারির মালিক জানান, আল বারহি জাতের মতোই আজোয়া খেজুরের একটি চারা সৌদি আরব থেকে নিয়ে আসতে খরচ হয়েছে 20,000 টাকা। মেলায় শুধু পরিদর্শনের জন্য গাছটি রাখা হলেও এ জাতের চারা বিক্রি হচ্ছে 2,000 টাকায়। এটা আমাদের সৌদির থেকে আনা হয়েছে, বাংলাদেশে আর কি চাষ করতে আছে। এখন বড় গাছ বিক্রি করি না, তো দেখা যায় আপনার ছোট গাছ বিক্রি করি। 1500 আছে, 2000 আছে, 5000 আছে। এইবার আবার 2টা আচার আনাইছি, মরিয়ম খেজুর যেটা কয়, 15,000 টাকার মতন খরচ হয়েছে বাংলাদেশে। খেজুরের পরই মেলায় জিংসেং বট প্রজাতির বনসাই, থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই আম আলোচনায়। চাইনিজ আছে, থাই আছে, বিভিন্ন জাপানিজ আছে, আমেরিকান আছে, বিভিন্ন জাত আছে এখানে। বর্তমানে বিলুপ্তের পথে 50টিরও বেশি প্রজাতির গাছ নিয়ে এসেছে কয়েকটি নার্সারি। আমাদের যে সজিনা গাছ আছে একটা 12 মাসি, মানে মানুষের এইটার প্রতি একটু ইন্টারেস্ট আছে যে ইয়ার লং তারা সজিনা পাচ্ছে, বেশ এটা চাহিদা আছে। 40 থেকে 42টা প্রজাতির বিলুপ্ত প্রায় গাছ মানে নিয়ে এসেছি কাস্টমারদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এছাড়াও নানা প্রজাতির ফুল ও ঘর সাজানোর ইনডোর প্লান্ট রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। ডিফারেন্ট কালারের হচ্ছে বাগান বিলাস দেখছি, কাঠগোলাপ দেখছি, এই যে ল্যান্সানা গাছ যেটা, এটা আমার খুবই পছন্দের একটা গাছ। ফলের গাছও আছে, বাট ফুল গাছ বেশি ভালো লাগতেছে আর কি। মেলায় অংশ নিয়ে নার্সারিতে পাওয়া যাচ্ছে দেশি বিদেশের নানা প্রজাতির গাছ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 1 পিস বাটার বান 74 টাকা। দাম শুনে অবাক লাগছে, তবে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এই বাটার বান পাওয়া যায় সাদেক এগ্রোর বেকারি পণ্যের আউটলেটগুলোয়, যেখানে অন্যান্য দোকানে 1 পিস পাওয়া যায় 15 থেকে 30 টাকায়। শুধু তাই নয়, অন্যান্য খাবারের দামও আকাশ ছোঁয়া। দোকানিরা দাম বেশির কারণ জানাতে পারেননি। মোহাম্মদপুরের স্থানীয়রা জানায়, সাদেক এগ্রোর সব জিনিসের দামই বেশি। ইকবাল অনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। ছাগলকাণ্ডের পর আলোচনায় উঠে আসে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রোর নাম। গবাদি পশুর পাশাপাশি প্রতিষ্ঠানটি বিক্রি করছে দুগ্ধজাত পণ্য। গবাদি পশুর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন পণ্য আছে এর বেকারি পণ্য বিক্রির দোকানে। এমন তথ্যে RTVর অনুসন্ধানী দল মোহাম্মদপুরের তাজমহল রোডের সাদেক এগ্রোর বেকারি পণ্যের দোকানে। সেখান থেকে কেনেন 1 পিস বাটার ও মিল্ক বান।
দাম নেওয়া হয় ৭৪ ও ২৬ টাকা। ৭ ইঞ্চি বাই ৩.৫ ইঞ্চির বাটার বানের দাম এত বেশি কেন তা জানাতে পারেনি দোকানের কর্মচারীরা। এটা আমাদের প্রত্যেকটা কাস্টমারই জিজ্ঞেস করে, কিন্তু আমরা কিছুই আনসার দিতে পারি না, কারণ আমাদেরকে ওরকম ট্রেনিং দেওয়া হয় না, কিছুই বলা হয় না। আমরা নিজেরাই হচ্ছে সেলসম্যান, আমাদের ওখানে কিরকম করে বানাচ্ছে আমাদের কোনো ধারণাই নেই। স্থানীয়রা জানায় সাদিক অ্যাগ্রোর প্রতিটি জিনিসের দাম বেশি হয়, তা খুব একটা কেনা হয় না। একবার খাইছি, এরপরে দোকান সালাম দিয়ে দিছি। এমন প্রশ্নের উত্তর খুঁজতে আরটিভির অনুসন্ধানী দল মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এর সাদিক অ্যাগ্রোর বেকারিতে। এখানেই তৈরি হচ্ছে বাটার বান, পাউরুটি, সিঙ্গারা, পেটিস ও রোল সহ অন্যান্য খাবার জিনিস। অথচ চারপাশে ভনভন করছে মাছি। বাটার বানের দাম বেশির কারণ নিয়ে কারখানার শ্রমিকরা জানায়, একই ময়দা, কিন্তু আমাদের যে বাটারটা দেয় এটা হয়েছে একটু সবার চেয়ে আলাদা কিনা তা যায় না। না এটা আমাদের সাইমিট হয়ে যায় কারখানা, ওই ক্রিম দুধে থেকে বাঙ্গাইয়া 1 কেজি দুধে সর্বোচ্চ 100 গ্রাম বা একটু কম ক্রিম হইবে, ওখান থেকে বাটার হইবে আরও কম 50 গ্রাম, একটু বেশি সামথিং, তাহলে ওই রকম খরচ পড়ে যায়। তবে একই সাইজের এমন একটি বানের দাম 15 থেকে 30 টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানায় সাধারণ দোকানিরা। এই পরিমাণে 70 টাকা বিক্রি করা সম্ভব না, 30 টাকা বিক্রি করা তো সম্ভব না। নবীনগর হাউজিং এ সাদিক অ্যাগ্রোর আরেকটি বেকারি পণ্যের কারখানায় গেলে আরটিভির উপস্থিতি টের পেয়ে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়ে শ্রমিকরা। গুলশান ডিপ্লোম্যাটিক পুলিশ লাইনের কাছেই রয়েছে এর আরও একটি আউটলেট, তবে এর কোনো ট্রেড লাইসেন্স নেই। কর্মচারীরা জানায় ডিপ্লোম্যাটিক পুলিশ লাইনের কাছ থেকে লিজ নিয়ে তারা এটি চালিয়ে আসছে। ইকবাল অনিক, আরটিভি, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জটিলতায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গেল 24 জুন বিকেলে প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে গড়ে 5 লাখ টাকা খরচ করেও 17,000 কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। টিকিট নাই অথচ বিমানের সিট ফাঁকা। বছরের পর বছর যাত্রীরা এমন অভিযোগ দিয়ে আসলেও এর কোনো প্রতিকার করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে এবার এই পরিস্থিতি থেকে মুক্ত হতে চান বলে জানান সংস্থাটির নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া। সকালে কুর্মিটোলায় বিমানের বলাকা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বর্তমানে বিমানের বহরে 17টি এয়ারক্রাফট থাকলেও আগামী 10 বছরে আরও 32টি এয়ারক্রাফট যুক্ত করার ঘোষণা দেন জাহিদুল ইসলাম। ট্রাক ভাড়া করে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের রোড ব্যারিয়ার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 2 চোর। এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রক্ষীরা প্রথমে তাদের নিজেদের কর্মী মনে করেন, আর সেই সুযোগেই ব্যারিয়ারগুলো ট্রাকে তুলে ফেলে চোররা। তবে শেষ রক্ষা হয়নি। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁ প্রান্ত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ট্রাক এসে থামে, তাতে রাস্তায় থাকা রোড ব্যারিয়ারগুলো তুলছে 2 ব্যক্তি। আপাত দৃষ্টিতে তাদের এক্সপ্রেসওয়ের কর্মী বলেই মনে হয়। নিরাপত্তা রক্ষীরাও এমনটি ভেবেছিলেন। সেই সুযোগে সবগুলো ব্যারিয়ার টাকে তুলে সামনের দিকে আগাতে থাকেন সাদ্দাম ও সুমন নামের ওই 2 ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই ঊর্ধ্বতনরা এ ফুটেজ দেখে শনাক্ত করেন এ 2 ব্যক্তি তাদের কর্মী নন। এরপরই এক্সপ্রেসওয়ে নিরাপত্তা কর্মীরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বলছে চুরির ঘটনা পরিকল্পিত। ভাড়া করা ট্রাক নিয়ে এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 1 মাস র্যাকি করেছে তারা। এক্সপ্রেসওয়ের যে নিরাপত্তা বাহিনী তাদের সহযোগিতা আমরা 2 জনকে অ্যারেস্ট করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার কথা স্বীকার করেছে। মালগুলো নিয়ে কোথায় বিক্রি করবে আগের থেকেই নির্ধারিত ছিল। বিভিন্ন আবাসিকে এই ব্যারিয়ার ইউজ করে এই চোর সাদ্দাম সে কার কাছে বিক্রি করবে সেটা আগেই ঠিক করে এই মালামালগুলো চুরি করছিল। চুরি করা মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করার উদ্দেশ্য ছিল বলে জানায় গ্রেপ্তার ব্যক্তিরা। সুমন তানভীর, RTV, ঢাকা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী, দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। এরই মধ্যে রবি ও সোমবার আরও বৃষ্টিপাতের আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। দেশটির হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলোতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংস আক্রমণ। 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 40 ফিলিস্তিনি, আহত হয়েছেন 224 জন। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা আছে। জাতিসংঘ বলছে গ্রীষ্মে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্লাস্টিকের ছাউনির নিচে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের স্যানিটারি কার্যক্রমও বাধার মুখে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে চলছে ব্যাপক বিক্ষোভ। খেলার খবর। বিশ্ব মঞ্চে বড় দল হওয়ার সুযোগ থাকলেও প্রত্যাশিত জায়গায় নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গেল 2 যুগে দেশের ক্রিকেটের প্রত্যাশিত উন্নতি না হওয়ার পেছনে সবারই দায় আছে। সেই সাথে একজন ক্রিকেটারের জানতে হবে কোথায় তার থামতে হবে, তার বড় উদাহরণ তৈরি করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আরটিভির সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপ খেলে বাংলাদেশ, সেই বয়সটাও হয়েছে 24। ব্যর্থতার নানান গল্প রচনা করে বহুবার বিমানবন্দরের এই ফটক দিয়ে মাথা নিচু করে বেরিয়েছে জাতীয় ক্রিকেট দল। তবে অতীতে ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফেরার সাথে এবারের ফেরায় বড় এক পার্থক্য স্পষ্ট। দীর্ঘ সময়ের ক্রিকেট ইতিহাসে বড় সাফল্য অধরা শান্তদের প্রজন্মের কাছে এই জাতির প্রত্যাশাটা ছিল বেশ বড়। একা প্লেয়ারদের দোষ দিলে হবে না, এখানে এই দায়বদ্ধতা সবাইকে নিতে হবে। কি আমাদের ওই প্ল্যান ছিল না কি আমরা 5 বছর পর হোক না চ্যাম্পিয়ন না হয় আইসিসি ইভেন্টে, কিন্তু আমরা কোথায় দেখতে চাই দলকে, 6 নম্বর হিসাবে দলে দেখতে চাই। আমরা কিন্তু ওই 9-10 নম্বরে থাকছি, হয়তো 8 নম্বরে গিয়েছি ম্যাক্সিমাম, কোয়ালিফাই করতে হয় নাই অনেক জায়গায়। বাট ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ যদি 4-5 নম্বরে থাকতো কোনো এই 12-14 বছরে, তাহলে এটা বড় একটা অ্যাচিভমেন্ট হতো। বিশ্বকাপের ট্রফি হাতে উঁচিয়ে বীরের বেশে সম্মানের সাথে ক্রিকেটের শর্টার ফরম্যাটকে বিদায় বলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, যা কিনা ক্রিকেট ইতিহাসে বিরল। তারা যখন এই টাইপের সুযোগ আসে ওরা হাতছাড়া করে না, কেন ওদের আফসোসের কিছু থাকে না। আর আমাদের সাবকন্টিনেন্টের প্লেয়ার, মানে স্পেশালি বাংলাদেশের প্লেয়ার যদি বলেন কি আফসোস থাকে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারতাম, কেন আগের 2টা ওয়ার্ল্ড কাপ খেলি নেই, তখন ও ম্যাক্সিমাম ট্রাই করে। আবার তার আরেকটা ব্যাপার আছে, তার পিছনে যে থাকে সেও এত ভালো থাকে না আমাদের বাংলাদেশে, কিন্তু বিরাট কোহলির থেকে যে পিছনে থাকে ও কিন্তু 19-20 থাকে। বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা আর দীর্ঘ সময়ে বড় কোনো আইসিসি ট্রফি জয় না করতে পারাও দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। আমাদের বিপিএল বলেন বা মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও স্পেন। অ্যারেনা অফ শেলকে রাত 10টায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তারকাবহুল শক্তিশালী স্কোয়াড হলেও টুর্নামেন্টে এখনও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি ইংলিশরা। নকআউট পর্বে এসে খোলস ছেড়ে বেরোনোর প্রত্যাশা 3 লায়ন্স বস গ্যারেথ সাউথগেটের। বিপরীতে আরও একটি অঘটনের স্বপ্ন স্লোভাকিয়ার। অন্য ম্যাচে রাত 1টায় স্পেনের প্রতিপক্ষ জর্জিয়া। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও জর্জিয়াকে সহজভাবে নিচ্ছে না স্পেন। কোলোন স্টেডিয়ামে নিজেদের ছন্দ ও প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী কৌশল সাজাবেন লা রোজা বস দে লা ফুয়েন্তে। সন্ধ্যার সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।